প্রিয় দর্শক, শুভেচ্ছা। ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র শবে কদর রাত্রে ইবাদত বন্দিগির মাধ্যমে মশগুল ছিলেন। আর কদিন পরে ঈদ। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। দর্শক, শুরু করছি বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশন। আজকে আমরা অনুষ্ঠান সাজিয়েছি নারীর টানে ঘরে ফেরা। এই যে ঈদে গর্ভবতী মারা যারা আছেন তারা কি করবেন, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে আছেন ডাক্তার রনক জাহান, তিনি সহকারী অধ্যাপক, ফিটো ম্যাটার্নাল মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, পাশাপাশি তিনি কনসালটেন্ট বিআরবি হসপিটালস। ডাক্তার রনক, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ধন্যবাদ। গর্ভবতী মায়েরা এই যে নারীর টানে ঘরে ফিরবে ঈদ উৎসবে, তাদের কি করা উচিত? আসলে গর্ভবতী মায়েদের মধ্যে ক্যাটাগরি আছে। যেমন ধরেন, কিছু গর্ভবতী মা খুব স্বাভাবিক, যেটা প্রেগনেন্সি যেটা স্বাভাবিকভাবে কন্টিনিউ হয়, সেটা স্বাভাবিক গর্ভাবস্থা। কিছু মা আবার ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকেন, অর্থাৎ কিছু ঝুঁকি তার গর্ভাবস্থার সাথে জড়িত থাকে। সেই ঝুঁকিগুলোর মধ্যে হতে পারে তিনি হাইপারটেনশনে ভুগছেন, হতে পারে তিনি ডায়াবেটিসে ভুগছেন, হতে পারে তিনি প্লাসেন্টা প্রিভিয়া অর্থাৎ গর্ভফুল নিচে এই রোগটাই ভুগছেন, সমস্যাটায় হতে পারে ওনার মানে বাচ্চা যে পেট অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে আছে সেটি পরিমাণ অনেক বেশি, হতে পারে অনেক কম। তাহলে এই ঝুঁকিগুলো যে মায়েদের আছে তারা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে আছেন। এখন আপনি যেটা বলেছেন যে এদের নারীর টানে ঘরে ফেরা, না, আসলে এই ঈদ উৎসবে কিন্তু সবাই চায় যে তার বাড়িতে যে ঈদ করা। তো আপনাকে যেটা আমরা জানতে চাচ্ছি যে আসলে ধরেন এটা তো একটা ঈদের আনন্দে সবাই যেতে চায়, কিন্তু যারা ঝুঁকিপূর্ণ, আপনি যেটা বলছিলেন যে আসলে আমরা তো যখন একজন মা গর্ভবতী হয়ে পড়েন তাকে তো একটা ইন্টারনাল চেক আপে থাকেন, আপনাদের চেক আপে থাকেন। কাদের আসলে এই জার্নিটা করা উচিত, কাদের করা উচিত না, বা কি প্রিকশন নেওয়া উচিত? সেটাই বলছিলাম যে গর্ভাবস্থা যদি প্রথম দিককার হয়, অর্থাৎ প্রথম 3 মাসের মধ্যে যদি হয়, আমরা বলি যে সাধারণত আমরা বলি যে মানে জার্নি অ্যাভয়েড করার জন্য বলি। তো জার্নি অ্যাভয়েড করার জন্য বলি, তারপরেও অনেক সময় যেতে হয় অনেক বাড়িতে। তো সেই ক্ষেত্রে এই মায়েদের বেলায় যেটা বলবো যে তাকে পরিপূর্ণ মানে প্রস্তুতি নিয়ে যেতে হবে। যেমন ধরেন যে তাকে যে ড্রাগগুলো প্রেসক্রাইব করা থাকে সেগুলো যেন উনি ক্যারি করে, উনি যেন যাত্রাপথে পর্যাপ্ত পানি নিয়ে যান, পর্যাপ্ত খাবার নিয়ে যান। এখন কোনো কোনো মা আবার রমজানের রোজা রেখেও জার্নি করতে চাইতে পারেন। তো আমরা রোজা রাখার বেলায় বলি, যদি মায়ের কোনো সমস্যা না হয়, অর্থাৎ যদি তার মানে প্রথম দিককার যদি হয়, যদি অনেকেই বমি করেন, অনেক বেশি বমি করেন, অনেক বেশি টেন্ডেন্সি থাকে, তো সেরকম যদি হয় আমরা রোজা রাখতে নিষেধ করি। কিন্তু যদি সেগুলো সমস্যা না থাকে তাহলে উনি রোজা রাখতে পারেন, রোজা রেখেও জার্নি করতে পারেন। কিন্তু যেটা বলেছি যে সন্ধ্যা থেকে সেহরি থেকে ইফতার পর্যন্ত তার যে ক্যালোরি নিড, সেই ক্যালোরিটা যেন উনি ডিমান্ডটা যেন ফুলফিল করতে পারেন। এবং সেটা যদি করতে পারেন তাহলে উনি হয়তো বা অন্যান্য যে ইউটিআই হওয়া বা অ্যাবর্শনের যে চান্স, এইসবগুলো থেকে হয়তো বা দূরে থাকতে পারবেন, পর্যাপ্ত ওষুধপত্র সাথে নিয়ে যদি যান। আর যদি কোনো মা গর্ভাবস্থার মধ্যবর্তী সময়, যেটি যে সেকেন্ড ট্রাইমেস্টার বলি আমরা, সেকেন্ড ট্রাইমেস্টারে যদি হয়ে থাকেন, তাহলে আমরা এই জায়গাটা সবচেয়ে সেফ বলি যে এই সময়টায় বাচ্চার যে অ্যাবর্শনের এই ঝুঁকিটা কমে যায়। তারপর হচ্ছে আর্লি ডেলিভারি ঝুঁকিটা কমে যায়। এই সময়টা যে একই রকমভাবে মায়েরা যাবেন, তারা পর্যাপ্ত পানি খাবার নিয়ে যাবেন। এবং অবশ্যই বারবার এটি বলছি কেন, বাইরের খাবার এবং বাইরের পানিতে এত বেশি প্রবলেম হতে পারে একজন গর্ভবতী মায়ের। তাদের জন্ডিস যদি হয়, প্রেগনেন্সি অবস্থায় যে জন্ডিস, তাতে আমরা খুবই বিপদে পড়ে যাই। আমরা চিকিৎসক হিসেবে আমরা মায়ের জীবন এবং বাচ্চার জীবন দুটোকে ব্যালেন্স করতে গিয়ে অনেক বেশি বেগ পেতে হয়। সুতরাং গর্ভাবস্থায় আমি সবসময় বলে থাকি, প্রত্যেকটা মাকে বলে থাকি যে বাইরের খাবার অন্তত এই 10 মাস আপনারা সংযম করেন। বা এই 10 মাস আমরা বাইরের খাবার, বাইরের পানি এগুলো খাবেন না। বাইরের কেউ ডাব কেটে দিল সেটাও না খেয়ে বরং এই সময় এখানে আমি একটু আপনাকে বলি যে জিনিসটা আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন যে বাইরের খাবার যেন না খায়। আসলে এটা গর্ভবতী মায়েদের তো শুধু সমস্যা নয়, এটা আমরা সবাইকেই বলবো যে আসলে এই জার্নির সময় যেন আপনারা বাইরের কোনো ডাব বা পানি না খাওয়ার জন্য। কারণ একটা পার্টি আছে যারা ধরেন এই যে অজ্ঞান করে ডাবের সাথে কিছু মিশিয়ে অজ্ঞান করে সব লুট করে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা প্রতি ঈদেই পাই। আমরা এই জন্য দর্শকদের সতর্ক করতে চাই যে আসলে আপনারা যখন জার্নিতে বাইরে যাবেন, আপনার নিজের খাবারটা নিজে ক্যারি করেন, বাইরের কোনো খাবার না খাওয়ার জন্য। জি, আপনি বলেন। তো এটা একটা। আর হচ্ছে যারা থার্ড ট্রাইমেস্টারে যারা থাকেন, তারা যেমন আমি বললাম যে ধরেন কারো যদি মাল্টিপল প্রেগনেন্সি, অর্থাৎ 2 এর অধিক বা 2 বাচ্চা অথবা তার অধিক,
সেই মায়েদের কিন্তু জার্নি করাটা ঠিক হবে না। তারপরে উনি তার চিকিৎসকের পরামর্শ নেবেন অবশ্যই, যে প্রত্যেকটা মাই আসলে জার্নি করার আগে কাছাকাছি সময়ে চিকিৎসকের একবার পরামর্শ নিয়ে যাওয়া উচিত। এবং যেমন ধরেন যে প্লাসেন্টা বেবি, গর্ভফুল নিচে, তাকে আমরা থার্ড ট্রাইমেস্টার আমরা জার্নি করতে বলবো না একদমই। এবং এই মায়েদের কি হয়, যেমন ধরেন যে প্লাসেন্টা বেবি যাদের, তাদেরকে আমরা শুরু থেকে আমরা এমনভাবে প্রস্তুত হতে বলি যে তার যে কোনো সময় ব্লিডিং হতে পারে, তার যে কোনো সময় প্রচুর রক্তের ক্ষরণ হতে পারে, রক্তের লোক প্রয়োজন হতে পারে, রক্ত দিতে হতে পারে তাকে, অনেক সময় ডেলিভারিটা ইনিশিয়েট শুরু হয়ে যেতে পারে, তাহলে তাকে জার্নি করা উচিত হবে না। অনেক সময় অনেক পানি বেশি থাকে মায়ের, তখন কি হয়, জার্নির সময় অনেক সময় পানিটা ভেঙে যায়, তখন পানি ভেঙে গেলেও পেছনে রক্তক্ষরণ হয়, আমরা অ্যাব্রাপশিয়া বলি, অথবা ডেলিভারি ব্যথা শুরু হয়ে যায়। তাহলে এরকম বেশি ঝুঁকিপূর্ণ যারা, তারা আমার মনে হয় জার্নিটা অ্যাভয়েড করা উচিত হবে। এবং যাদের এই ঝুঁকিগুলো নাই কিন্তু থার্ড ট্রাইমেস্টার, তারাও একইভাবে প্রস্তুতি নিয়ে যাবেন, কিন্তু যেখানে যাবেন সেখানে কাছাকাছি ভালো একটি সেন্টারে যেন ডেলিভারি করা সম্ভব হয়, যদি লেবার পেন শুরুই হয়ে যায় বা যদি সেরকম ডেট হয়ে যায়, তাহলে সেই ব্যবস্থাটা আছে কি না সেটা জেনে নিয়ে পর্যাপ্ত অর্থ সংগ্রহ করা থাকতে হবে। তার যাতায়াতটা কীরকম হবে, অনেক দূরে অনেক ভেতরে যদি গ্রামে হয়, তাহলে সেখান থেকে তার শহরে সেই সেন্টারে আসার যে ওয়েটা, সেটা কি হতে পারে, এগুলো সব প্ল্যান করে, আসলে ডেলিভারি একটা পুরোটাই প্ল্যানের মধ্যে থাকতে হবে। এবং কেউ যদি, আমি বলেছি যে ঝুঁকিপূর্ণ যারা, তারা অনেক সময় হাইপারটেনশনের ড্রাগ খায়, তাহলে সেই ড্রাগটা যেন সে ক্যারি করে, সে যেন ভুলে না যায়। আবার অনেক সময় অনেক জায়গায় সব ড্রাগ পাওয়া যায় না, তাহলে সে এটা মিস করবে। অনেক সময় হচ্ছে ডায়াবেটিস থাকে, তার ইনসুলিনটা যেন অবশ্যই কোল্ড বক্সে করে নিয়ে যায়, কারণ হচ্ছে ইনসুলিন যদি প্রপারলি না আনে, তাহলে আমরা জানি অনেক রকম ক্ষতি হয়। এবং ইনসুলিনের জন্য লাস্ট থার্ড ট্রাইমেস্টারে যেটা বলছি, অনেক সময় হাইপোগ্লাইসিমিয়া হয়, অনেক সময় হাইপারগ্লাইসিমিয়া হয়, অনেকগুলো কমপ্লিকেশন হয়, আনএক্সপ্লেইনড আইওডি, আনএক্সপ্লেইনড ডেথ, এটা একটা কারণ ডায়াবেটিসের জন্য যেটা হয়ে থাকে। তাহলে এই জন্য এগুলো যেন ব্যালেন্স করে চলতে পারেন, সেজন্য এই ওষুধপত্রগুলো নিতে হবে অবশ্যই। উনি গোছাবেন, যে সেই গোছানো প্রথমেই ওনার ওষুধপত্র গোছাবেন। তার মানে এক কথা হলো যে আসলে এটা প্ল্যানিং করা আর কি, যে আপনি যেখানে যাচ্ছেন সেখানে কাছাকাছি কোনো সেন্টার আছে কিনা, জরুরি প্রয়োজনে তাকে সেটা মিট করা যায় কিনা, এবং তার ডিস্টেন্স কত, তার প্রিপারেশন কত, তার আর্থিক সেই গোছানো কিছু টাকা সঞ্চয় করা, সেটাও আসলে এই সময়টা খুব জরুরি। আর ওষুধপত্রের কথা বলছেন, তো আমরা যেটা মনে করি যে ধরুন তারা একটা গ্রাম অঞ্চলে আছে, তার ইনসুলিন, সে ডায়াবেটিস পেশেন্ট, ইনসুলিন নিচ্ছে, তো সে তাকে তো নিয়মভাবে নিতে হবে, এবং তাকে তার যে ডক্টর, মানে একজন গর্ভবতী মায়েকে কিন্তু একজন ডাক্তার এন্টেনাল চেক আপে রাখে, তার সাথে পরামর্শ করে তো তার যাওয়া উচিত, কখন কোন ওষুধটা নিবে সেটা জেনেই তো তার নেওয়া উচিত। এবং তাকে সেক্ষেত্রে প্রিকশন কি নেওয়া যায়, গ্লুকোমিটার মেশিন বা অন্যান্য যেগুলো জরুরি, সেগুলো কি তার সাথে রাখা উচিত? হ্যাঁ, অবশ্যই তাকে গ্লুকোমিটার মেশিন নিতে হবে, এবং তার যে ডায়েট চার্ট ডক্টর দিয়েছেন সেই চার্ট সাথে থাকতে হবে। এবং হচ্ছে উনি যেন ঈদের জন্য যে যাচ্ছেন, সেখানে গিয়ে যেন, অনেকেই আমরা আসলে আপনজনদের পেলে আমরা অনেক বেশি উদ্বেলিত থাকি, অনেক বেশি আনন্দিত থাকি। সেই ক্ষেত্রে আমার যে রুটিন, যে লাইফস্টাইল, আমার যেটা মনিটর করে চলার কথা ডায়াবেটিসে, সেটা যেন উনি মিস না করেন, সেভাবে চলতে হবে। এবং খাদ্যের কথাই যদি বলি, তাহলে যেমন ধরেন যে উনি, সবাই বললো যে ঠিক আছে তুমি মিষ্টিটা খেয়ে ফেলো, অসুবিধা নাই, আচ্ছা আজকে খেয়ে ফেলো, অসুবিধা নেই, এভাবে করে করে কিন্তু অনেক সময় প্রবলেম হয়। তো হাই সুগারটা আমরা একদমই অ্যাভয়েড করতে বলি, বাচ্চার ক্ষতি হয় অনেক বেশি। তো এই জন্য ঈদ উৎসবের যে খাওয়া দাওয়া, সেগুলো যদি বলি যে তাকে আসলে প্রতিটা বেলাতেই মেনটেন করতে হবে। মানে আসলে তাকে তার ডাক্তারের যে পরামর্শ, সেই পরামর্শ তাকে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। আর এটা হলো মায়েদের কথা। আর আমি যে গর্ভস্থ যে শিশুটি আছে, তার ক্ষেত্রে কি প্রিকশন, বা তার আপনি যদি সে ঠিক মতো না খায় বা তার পানি না খায়, বা তাকে এই জার্নিতে তার প্রোটেকশনের জন্য কি করা উচিত? হ্যাঁ, বাচ্চার মনিটরিং যদি বলি, তাহলে মা কি করবেন, বাচ্চা তো জার্নি করার সময় তার ডক্টর মনিটর করতে পারবে না বা তখন কিছু না, কিন্তু বেবিটা ঠিক আছে কিনা সব দেখে শুনেই ডক্টর তাকে অ্যাডভাইস করবেন যে ইউ ক্যান গো। তাহলে উনি যাওয়ার সময় কি করবে, আমরা বলি যে বাচ্চার মুভমেন্ট খেয়াল রাখতে। মুভমেন্টটা অত্যন্ত জরুরি, কারণ মুভমেন্ট দিয়ে বোঝায় যে বেবি ওকে আছে। কারণ এটা সম্পূর্ণ মায়ের উপর ডিপেন্ড করে, সম্পূর্ণ মায়ের পারসেপশন, কারণ বাচ্চা তার মায়ের পেটে। তো আমরা যখন সুস্থ সবল থাকি, আমরা কিন্তু ছোটাছুটি করি। সেম বাচ্চা যখন সুস্থ থাকে, ভালো থাকে, সে কিন্তু অনেক রকম মুভমেন্ট করে। আর যখন আমরা দুর্বল থাকি, চুপ করে শুয়ে থাকি, আমরা যদি অসুস্থ থাকি, চুপ করে শুয়ে থাকি, রেস্ট করি, বাচ্চাও কিন্তু অনেকক্ষণ মুভমেন্ট থাকে না, অনেক মুভমেন্ট বন্ধ করে দেয়, সে এনার্জি প্রিজার্ভ করার চেষ্টা করে মুভমেন্ট না করে। তাহলে সেক্ষেত্রে এই জন্য মুভমেন্টটা অত্যন্ত জরুরি। এবং আমরা সারাদিন তো আর একটা মা মুভমেন্ট খেয়াল করতে পারে না। আমরা সাধারণত বলে থাকি যে সকালে নাস্তার পরে 1 ঘন্টায়, এবং দুপুরে খাবার 1 ঘন্টা পরে, এবং রাতে খাবার 1 ঘন্টা পরে, এই 3 বেলায় যদি আমরা দেখি যে বাচ্চা 4-5 বার অন্তত নড়েছে, তাহলে আমরা 3-5-15 বার হয়ে গেল, আমার একটা আইডিয়া হয়ে গেল যে হ্যাঁ বেবি ওকে আছে।
তো এই জন্য মাকে মুভমেন্টটা অত্যন্ত ভালোভাবে খেয়াল রাখতে হবে। যদি ওনার জানা থাকে যে হ্যাঁ গর্ভাবস্থার পানিটা কম আছে, তাহলে ওনার কিন্তু হাইড্রেশনটা মেনটেন করতে হবে ঠিকভাবে এবং মুভমেন্ট অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জন্যই বলছিলাম যে উনি জার্নি করতে পারবেন কিনা, উনি প্রপার কেয়ার থেকে অনেকটা দূরে যেতে পারবেন কিনা, বা কোথায় তার সাপোর্ট আছে, এগুলো সব ভেবেই কিন্তু আসলে মুভমেন্ট করা মুভ উচিত। করতে আর হবে। আরেকটা জিনিস হলো যে জিনিসটা আসলে যে ট্রান্সপোর্টের যে বাহনগুলো আমাদের আছে ভ্রমণের, সেক্ষেত্রে আমার মনে হয় যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ট্রেনটা একটু সেফ, যেখানে একটু জি। ঝাঁকিটা কম লাগার একটা হ্যাঁ, সম্ভাবনা ট্রেনটা থাকে। সেফ। তারপর হচ্ছে অনেক মানে হাই যে বাসগুলো যে অনেক ভলভো বাসগুলো, বড় বাসগুলো, ওগুলো সেফ। আর যদি কেউ নিজেদের গাড়ি নিয়েও যায়, জার্নি করে থাকেন, তাহলে তাকে সেফলি স্মুথলি যেতে হবে, যেন মানে অতিরিক্ত রাশ করে না যায়, এরকম আর কি। আর ডাক্তার রৌনক, আরেকটি প্রশ্ন আমি করতে চাই যে ধরেন একজন গর্ভবতী মা সে জার্নি করে যাচ্ছে, কি কি জরুরি কন্ডিশন, মানে আপনারা কিন্তু একটা পাঁচটা রেড সাইন আপনারা বলে থাকেন যে এটা একজন গর্ভবতী মায়েদের রেড সিগন্যাল, মানে তাকে হসপিটাল যেতে হবে, এরকম জার্নির ক্ষেত্রে কি কি জরুরি কন্ডিশন অ্যারাইজ করতে পারে যেটা আমরা জি প্রিকশন নেওয়া উচিত? জি, জার্নির ক্ষেত্রে আরেকটু বলে নিই যে আমরা কিন্তু ফ্লাইটে জার্নি মানে 32 উইকসের পরে, অর্থাৎ 8 মাসের পরে আর আমরা বিমানে ভ্রমণ অ্যালাউ করি না, 8 মাসের পর। বলি না সাধারণত। তো আর যেটা হতে পারে যে এই যে বললাম শেষ ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারে যদি থেকে থাকেন, শেষের দিকে গর্ভাবস্থা, তাহলে কিন্তু তার ডেলিভারি ব্যথা উঠে যেতে পারে। প্রি টার্ম ডেলিভারি হয় অনেক সময়, তাহলে ডেলিভারি ব্যথা উঠে গেলে সেটা তো মাকে বুঝতে হবে যে ডেলিভারি ব্যথা আর অন্যান্য যে ইনফেকশনের ব্যথা বা অন্যান্য ফলস পেইন, সেটার ডিফারেন্সটা আমরা বুঝিয়ে দিয়ে থাকি। যেমন ডেলিভারি ব্যথা কোমরের পেছন থেকে উঠবে, পেটের সামনের দিকে আসবে, পেট শক্ত হবে, এটা মা বুঝতে হবে। এটা মা জেনে থাকেন যদি, তাহলে এটা বুঝবেন, তাহলে এবং ব্যথাটা চলে যাবে, আবার কিছুক্ষণ পর আবার তীব্রতা নিয়ে আসবে, আবার চলে যাবে, আবার কিছুক্ষণ পরে আসবে, কন্টিনিউয়াস থাকে না। তো এই জিনিসটা বুঝলে উনি বুঝবেন যে ওনার ডেলিভারি ব্যথা শুরু হচ্ছে এবং দ্রুত হাসপাতালে দিকে যাবেন। অনেক সময় পানি ভেঙে যায়, তো পানি ভেঙে গেলে ও দ্রুত হাসপাতালে যেতে হবে, কারণ এখানে অ্যান্টিবায়োটিকের ব্যাপার আছে, এখানে আসলে বাচ্চার তখন মনিটরিংটা অত্যন্ত জরুরি, বাচ্চা কেমন আছে তখন। এবং অনেক সময় পানি ভেঙে গেলে কিন্তু গর্ভফুলের পেছনে রক্তপাতের সম্ভাবনা থাকে, বাচ্চার যে নাড় বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং পানি ভেঙে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই দ্রুত হাসপাতালে যাবে। অনেক সময় ব্লিডিং হতে পারে, অনেক সময় জ্বর আসতে পারে, ইদানিং কিন্তু অনেক বেশি মানে জ্বর আসতেছে, সবাই ভুগছেন, এক ধরনের ভাইরাস আছে, অনেক বেশি কাশি হচ্ছে। হ্যাঁ, তাহলে এই কোনো সময় কোনো মানে প্রলাপস হতে পারে কোনো অঙ্গ প্রত্যঙ্গের বাচ্চার। তাহলে এই জন্য এই ডেঞ্জার সাইনগুলো হচ্ছে আসলে জরুরি। এবং অনেক সময় আমি যেটা বলতে চাচ্ছি, কোনো যদি মায়ের হাইপারটেনশন থাকে, সে যদি প্রপার ড্রাগ, সে বাড়ি যাওয়ার উৎসবে আনন্দে হয়তো বা সে ড্রাগ নিতে ভুলে গেল, তার শুট করলো ব্লাড প্রেশার, তাহলে কিন্তু তার কনভালশনও হতে পারে। যদি প্রিএক্লাম্পসিয়া থাকে, সেখান থেকে খিঁচুনি হতে পারে। মানে সো খুবই জরুরি এটা। এবং তার যে প্রিএক্লাম্পসিয়া থাকলে আমরা যেরকম পর্যাপ্ত প্রোটিন খেতে বলি, ডিমটা খেতে বলি, সাথে রাখতে বলি সকাল বিকাল, তাহলে সে জার্নি করার সময় এটা এবং অবশ্যই এটি ঝুঁকিপূর্ণ এবং না করতে পারলে ভালো। যদি যেতে হয় তাহলে সব ধরনের প্রিকশন নিয়ে যেতে হবে এবং অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ একদমই বন্ধ করা যাবে না। এবং এই জন্য বলছি যে কখনো যদি এরকম তার চোখে ঝাপসা দেখে, এপিগ্যাস্ট্রিক পেইন অর্থাৎ পেটের উপর দিকে ব্যথা হয়, চোখে ব্লিঙ্কিং হয়, হেডেক হয়, বমি হয়, তাহলেও কিন্তু প্রেশারের সাথে যদি এই জিনিসগুলো থাকে, এগুলো খুবই ওয়ার্নিং সাইন। এবং এগুলো যদি থাকে তাহলে অবশ্যই দ্রুত হাসপাতালে যেতে হবে। যেমন ধরেন সে খুব ভালোভাবে গেল বাসায়, তারপরেও কিন্তু যে কোনো সময় প্রেশার শুট করতে পারে, যে কোনো সময় এটা হতে পারে। সো তাকে এই লক্ষণগুলো জানা থাকতে হবে। হ্যাঁ, উনি তো নিশ্চয়ই চিকিৎসকদের পরামর্শ নিয়ে করে যাবেন যে উনি কী কী লক্ষণ মনে করলে উনি দ্রুত হাসপাতালে যাবেন। তাহলে এই কথাগুলি আমরা বলি এবং এইগুলো মনে রাখতে হবে এবং দ্রুত হাসপাতালে যেতে হবে, কারণ তাকে আমরা কোনোভাবেই মায়ের কোনো খিঁচুনি চাই না। সেটা দেশের যে কোনো প্রান্তেই হোক, এটি সরকারের পক্ষ থেকে আসলে স্টেপটি নেওয়া আছে যে কোনো প্রান্তেই হোক, ম্যাগনেসিয়াম সালফেট নামে একটি ওষুধ আছে, সেটি পুশ করলে মায়েদের খিঁচুনি হওয়া এবং বাচ্চার ক্ষতি হওয়া থেকে, মায়ের ব্রেন যেমন রক্ষা পায়, মায়ের খিঁচুনি হওয়ার থেকে যে বাচ্চারও ক্ষতি হয়, সেগুলো থেকে মাকে আমরা বাঁচাতে পারি। এবং আমাদের দেশে মাতৃমৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ কিন্তু একলামশিয়া। সুতরাং ইদানিংকালে কিন্তু আপনাদের চিকিৎসার মাধ্যমে বা মানে একটা ওরিয়েন্টেশন, মানে যেটা অ্যাওয়ারনেস মানুষের মধ্যে হওয়ার কারণে কিন্তু এই একলামশিয়ার কারণে অনেকটাই কম হচ্ছে এখন, মানে আগের থেকে অনেকটা অ্যাওয়ার হচ্ছে মানুষজন। হ্যাঁ,
আর আরেকটি কথা আপনি বলেছেন যে ডেলিভারি পেইনটা আমরা বুঝিয়ে নিই, এখানে একটা ফলস পেইন বলে একটা শব্দ আছে। জি। আসলে ফলস পেইনটা একটু বুঝতে হবে যে কোনটা হ্যাঁ। ট্রু পেইন কোনটা ফলস পেইন। হ্যাঁ। অনেক সময় আপনি বলতে থাকেন যে ফলস পেইন হচ্ছে, আসলে সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, এটা ওই যে ক্রাইটেরিয়াটা বললাম, ফলস পেনের এই ক্রাইটেরিয়াটা হবে না যে উনি যে রিদমিক্যালি যে ইন্টেন্সিটি বাড়তে থাকে ডেলিভারি পেনের, এইরকম ফলস পেনে সেটা হবে না। অনেক সময় ইউটিআই থাকলে ব্যথা হয়, কনস্টিপেশন থাকলে ব্যথা হতে পারে, হ্যাঁ, এরকম ফলস পেনের মতো একটা ব্যথা আসতে পারে, কিন্তু সেটা কিন্তু ডেলিভারি পেনের মতো এই রিদমটা মেনটেন করে মানে না। আপনি যেটা বলছেন যে ডেলিভারি পেইনটা কোমর থেকে শুরু হবে, হ্যাঁ, পেটের পেছন সামনের থেকে দিকে আসবে। আসবে, এটা কিন্তু হ্যাঁ। মারা বুঝতে পারে। কিন্তু আর ফলস পেইন যে কোনো জায়গাতে হতে পারে এবং এটা কিন্তু একটু পরে হয়তো হ্যাঁ, আপনার এটা ওষুধ হয়তো দিলেই লোয়ার চলে যাবে। অ্যাবডোমেনে হয়, শুধু পেটে হয়, হ্যাঁ, ওই ক্রাইটেরিয়াটা ডাক্তার মেনটেন রৌনক, করে না। আমরা আরেকটা জিনিস দেখি যে হসপিটালে পৌঁছার আগেই জি। ডেলিভারি হয়ে গেল, অথবা মানে আপনি জার্নি করে বাড়ি যাচ্ছেন, যাওয়ার আগে রাস্তার মধ্যে আপনার ডেলিভারি হয়ে গেল, কি করণীয়? ডেলিভারি হয়ে গেল সেই মুহূর্তে আসলে বেবিকে মানে হাতের কাছে যে নরম কাপড় যেটা আছে সেটা দিয়ে বেবিকে র্যাপ করতে হবে, কারণ বেবি তো একটা ওয়ার্ম কন্ডিশন থেকে বাইরের পৃথিবীতে আসে, সে তো আর এই পরিবেশের সাথে অ্যাডজাস্টেড না। সেই জন্য আমরা যেমন হসপিটালে খুব দ্রুত র্যাপ করি, তাকে মুছি, ওয়াশ করি, ইয়ে করি, ক্লিন করি, এটা তো আর বাইরে হঠাৎ করে রাস্তাঘাটে করা সম্ভব না। তারপরে যে কাপড়টা থাকে সেটা দিয়ে তাকে জড়িয়ে দিতে হবে, এবং কর্ড যেটা বলি আমরা, গর্ভফুল, সেটিকে বাঁধার মতো কোনো ব্যবস্থাপনা যদি থাকে, কোনো ফার্মেসি থাকে, তাকে ক্ল্যাম্প করে খুঁজে নিয়ে ক্ল্যাম্প করতে হতে পারে। অথবা হচ্ছে যে তখনই সাথে সাথে যখন হাসপাতালে গেলে যে গর্ভফুলটি বের হয়ে যাওয়ার একটা বড় ব্যাপার আছে, এবং গর্ভফুল যদি প্রপারলি বের না হয় তাহলে কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ, যেটা পিপিএইচ বলি আমরা, সেটাতেও মায়ের ক্ষতি হতে পারে। মায়ের মৃত্যুর প্রথম কারণ কিন্তু পিপিএইচ আমাদের দেশে। সুতরাং গর্ভফুলটি তখনই বের হয়ে গেল অথবা গেল না, দ্রুত কাছাকাছি যে হাসপাতাল গর্ভফুল বের করার জন্য সেটা যথেষ্ট, এবং দ্রুত যেতে হবে। এবং ওই যেটা বললাম যে মায়ের কাছ থেকে বাচ্চাকে যদি নার কেটে নেওয়া সম্ভব হয় তাহলে বাচ্চাকে মায়ের কোলে রেখে র্যাপ করে রেখে দ্রুত মাকে হাসপাতালে নিতে হবে। তো এখানে আমি যে জানতে চাই, প্লাসেন্টা এবং বেবি, জি। তো সেক্ষেত্রে বেবিটা কি নিচে থাকবে না বেবিটা উপরে থাকবে? অনেক সময় দেখা যায় যে আপনার প্লাসেন্টা যদি ফুলটা উপরে থাকে, বেবি নিচে থাকে, ব্লাডের কোনো সার্কুলেশন কোনো জটিলতা হইতে পারে কিনা, এটা ইমার্জেন্সি কন্ডিশন, রাস্তাতে হসপিটালে তাকে পৌঁছাতে হবে, তার সেক্ষেত্রে মানে আপনি বলছেন র্যাপ করার কথা এবং মার কাছাকাছি রাখতে হবে, তাই তো? এটা কর্ডটা কাটতে হবে, যখন ডেলিভারি হয়ে যায় তখন কর্ডটা কাটতে হবে, মানে গর্ভফুল যে নারের সাথে যুক্ত থাকে মায়ের সাথে, কর্ডটা কেটে নিয়ে তাকে মায়ের কাছে রাখতে, মায়ের বুকের কাছে রাখতে হবে। আর বাকি যে অংশটা মানে সেটাই গর্ভফুলটা যেন বের হয়ে আসে, সেটার জন্য তো আমাদের হাসপাতালে যেতে হবে। এবং আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ, অর্থাৎ পিপিএইচ না হওয়ার জন্য এবং গর্ভফুল সঠিকভাবে বের হয়ে আসার জন্য, সেগুলো তো আসলে রাস্তাঘাটে সম্ভব না। এই জন্য যত দ্রুত, যত কাছাকাছি, সেটা যে হাসপাতালই হোক না কেন, হ্যাঁ, যদি কোনো সরকারি হাসপাতাল না থাকে, যদি কোনো ক্লিনিকও থাকে, সেখানে হলেও তাকে চলে যেতে হবে, নিকটস্থ হসপিটাল থেকে দ্রুত যেতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তার রৌনক জাহান, আপনি যে পরামর্শ দিলেন নিশ্চয়ই নারীর টানে যারা বাড়ি যাতে তাদের জন্য, গর্ভবতী মায়েদের স্পেশালি অনেক উপকার আসবে আপনার পরামর্শ। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ চ্যানেলকে এবং আপনাকে। সুন্দরভাবে আমরা কথা বললাম, এবং আজ যদি আমাদের গর্ভবতী মায়েদের সামান্যতম উপকার হয় তাহলে আমাদের অনুষ্ঠান সার্থক হবে। বিআরবি কর্তৃপক্ষকেও ধন্যবাদ। এবং সর্বশেষে আমি আরেকটু বলবো যে গর্ভবতী মায়েরা যেন ঈদ উৎসবে অনেক বেশি মশলাযুক্ত খাবার, অনেক বেশি তৈলাক্ত খাবার এবং চর্বিযুক্ত খাবার অনেক বেশি না খেয়ে ফেলেন, তাতে মানে বদহজম বা ইনডাইজেশন একটা সমস্যা হতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা সবাই নারীর টানে বাড়ি ফিরবো ঈদে, ঈদ আনন্দে সবাই ভাগাভাগি করার জন্য। তো সেই জন্য আমরা যাব, কিন্তু গর্ভবতী মায়েরা যারা আছেন তাদের প্রিকশন নিতে হবে। আপনারা প্রস্তুতিমূলক আপনার ডক্টরের পরামর্শ মতো চলতে হবে। আবার আপনি যেখানে যাচ্ছেন সেখানে নিকটস্থ কোনো সেন্টার আপনাকে আগে থেকে জেনে নিতে হবে যে আপনার কোনো সমস্যা হলে দ্রুত যেন সেখানে যেতে পারেন। আর যারা যানবাহনে ভ্রমণ করবেন, আমরা অনুরোধ করব যে বাইরের কোনো খাবার আপনারা গ্রহণ করবেন না, তাতে করে একটি প্রতারক চক্রের হাত থেকে আপনারা রক্ষা পাবেন। দর্শক, ভালো থাকুন, আপনার ঈদ যাত্রা শুভ হোক, সবার জন্য শুভকামনা।